আপনি বেরিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, কাছাকাছি পৌঁছেও গেছি। আচ্ছা শুনুন, এখন সবকিছু কিন্তু আপনার উপরে, বুঝলেন? অঞ্জন চক্রবর্তী 25 বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছে। কপিরাইটের ব্যাপারটা আমার ওপরই ছেড়ে দিন। হ্যাঁ, ব্যাপারটা ম্যানেজ করুন। আপনার তো আবার এসব চলে না। না দাদা, আমার তো ওই একটাই নেশা। আপনারা পান করেন আর আমি পান চিবই। কি বলছিলাম যেন আমি? ওই আপনার নেক্সট ছবির গপ্পটা। বুঝলেন অঞ্জনদা, এবার ভাবছি রহস্য থেকে বেরিয়ে একটা জমাটি প্রেমের গল্প বলবো। একদম সিম্পল, সাধারণ, নিখাত প্রেমের গল্প, যেটা অভিজিৎ মুখার্জি এর আগে কখনো বলেনি। আমি বলছিলাম কি, মানে এর আগের ছবি দুটো তো খুব মানে প্রডিউসার না ক্ষেপে আছে। কি বলতে চাইছেন? না মানে হঠাৎ করে এই প্রেমের গল্প। মানুষের গল্প, জীবনের গল্প, যেখানে প্রেমও আছে, কান্না হাসির দোলদোলানিও আছে। প্যান প্যানে প্রেমের গপ্প। আচ্ছা মশাই, আপনার এই প্রেমের গল্প নিয়ে এত প্রবলেম কেন শুনি? মানে আপনি তো প্রেম করেছেন, করে বিয়েটাও করেছেন, তাহলে অন্যদের প্রেম করতে দেখে এত ফাটে কেন আপনার? না ফাটে না, বাট ব্যাপারটা হচ্ছে যে অভিজিৎ মুখার্জি রহস্য, রোমাঞ্চ, অভিযান এ সমস্ত ছেড়ে প্রেমের গপ্প করবে, দর্শক নেবে? ভালো গল্প বললে নেবে, না বললে ওই সোশ্যাল মিডিয়ার দর্শক, যাদের ট্রোল বলি আমরা, তারা বানিয়ে ফেলবে ওই কি বলে, ওই মিম মিম বানিয়ে পপুলার করে দেবে। স্টোরি লাইনটা একটু বলবেন? নিশ্চয়ই বলবো। আমি ভাবছি এই ছবিটা শুরু করবো একটা ড্রিম সিকোয়েন্স দিয়ে, একটা সারিয়াল ব্যাপার। পুরো ফাঁকা অন্ধকার, একটা বাচ্চা ছেলে হারিয়ে গেছে, খুঁজছে, বাবাকে খুঁজছে। আমি সেট করে চলে এলাম হ্যান্ড হেল্ডে, ছেলেটা ছুটছে, আমি ট্র্যাক করছি, ক্যামেরা ট্র্যাক করছে। বলছি, এই বললেন যে স্যাট করে হ্যান্ডেলডে চলে এলেন, তারপরে বলছেন ছেলেটা ছুটছে, ট্র্যাক করছে। ওরা হ্যান্ডহেল ট্র্যাক করছি, হাতে করে ক্যামেরা এগোচ্ছে। আপনি সব টেকনিক্যাল কিছু ঢুকবেন না, গল্পটা শুনুন। অন্ধকার,
হ্যালো। হ্যালো, আমি 8 ঘন্টা ধরে ওয়েট করছি। তুই কোথায়? ও ঘুমোচ্ছিলাম, বল। তুই তুই কি বলছিস? তোর 8 ঘন্টা আগে এখানে পৌঁছানোর কথা ছিল। আমি গাধার মতন রাস্তায় ওয়েট করছি। কেন? কেন মানে? ফার্স্ট ডে দেখার কথা ছিল, ভুলে গেছিস? হ্যাঁ, তুই তুই 5 মিনিট দাঁড়াবি, আমি 10 মিনিটে আসছি। আরে হ্যালো হ্যালো, তুই কথাটা শোন। ফোন কেটে দিল। আসো কাজ। ছেলেটার মেয়েটার একটা মিষ্টি রিলেশনশিপ, ঝগড়া খুনসুটি সেরকমটা হয়ে থাকে আর কি। দুজনেই ফাইনাল ইয়ার পরে ধরুন নর্থ কলকাতায় থাকে। মেয়েটার মা একটু অফ ক্যারেক্টার, বাবা কিন্তু বেশ মজার মানুষ। ছেলেটার ফ্যামিলি? আসছে আসছে, খুলছি সব আস্তে আস্তে খুলছি। পান খান আপনি? আছে। তোমার চা। হ্যাঁ। তুমি আছো তোমার তালেই। মেয়ে যে দিন দিন বড় হচ্ছে সে খেয়াল আছে? মেয়ের মা যে কবে বড় হবে সেটাই ভাবছি। এই কি বলছো? আমি কই না তো। এই তোমার আশকারা পেয়েই না মেয়েটার আজ এই অবস্থা। রাত দিন টো টো করে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, এটা ওর ঘুরে বেড়ানোর বয়স? তুমি আর বয়স দেখিও না তো। বাবা হয়ে তোমার কোনো তাপ উত্তাপ আছে? এই তো সেদিন কে ফোন করে বলছে, মাসিমা লেবু আছে বাড়িতে? বলি এটা কি বাজার যে লেবু রাখবো? তা সাত করে ওরকম একটা নামই বা কে রাখতে বলেছিল? নামটা আমার মা রেখেছিলেন। সেই জন্যই তো বলছি। এই কি বলছো? এই দেখো, আমি আবার কি বললাম? লাবণী নামে খারাপ টাইপে কি আছে? তোর কি ব্যাপার বলতো? তখন হলের ভেতরে চুপ ছিলিস, এখন বাইরে বেরিয়ে চুপ। আর আর যদি তুই চুপই থাকবি তাহলে তুই তুই আজকে বেরোলি কেন বল? আরে আরে শোন না। আচ্ছা আচ্ছা, কি হয়েছে এত? আর তুই কতক্ষণ এরকম থাকবি বল? কতক্ষণ? আমি কতক্ষণ ওয়েট করেছিলাম তুই বল না। আচ্ছা লাবণী, আমি সরি না বলছি তো। সরি সরি মানে কি? ঘুমিয়ে পড়েছিলাম, কি করব বল? আচ্ছা কি পেনাল্টি চাই বল? ব্রেন চপ না ডাবের শরবত? আমার সঙ্গে আয়। কোথায়? ওই পেনাল্টি। চল। আমরা কোথায় যাচ্ছি বলতো? এত কোয়েশ্চেন কিসের? যখন যাবি নিজেই দেখতে পাবি। কি মুশকিল, কোথায় যাচ্ছি সেটা তো জানতে পারি। পেনাল্টি দিবি বলেছিলিস না? হুম, তাহলে এত কথা কিসের? চুপচাপ চল। চল। এটা কার বাড়ি? এই তুই আমাকে কিডন্যাপ করছিস? কিডন্যাপ? হ্যাঁ। তোকে কেউ যদি বাই চান্স নিয়েও যায় না, বাড়ি ফেরত দিয়ে যাবে। তাই না রে? চুপচাপ চল। আয়। হ্যাঁ। রাঙা দিদা, ও রাঙা দিদা, রাঙা দিদা, রাঙা দিদা, কাকে নিয়ে এসেছি দেখো। কে? ও রাই দিদি যে। ও বাবা, এতদিন পর। আয় বস। কই তুমিও তো আর আমাদের বাড়িতে আসো না। ঠাম্মি মারা গেছে বললে আমি তোমার কেউ নই। অভিযোগের পালা পরে হবে। এবার বল তো দেখি, তোর পাশে ওটা কে রে? ওর নাম সিদ্ধার্থ, ও আমার বন্ধু।
আমরা একসঙ্গেই কলেজে পড়ি। ও ওই তো বলছিল তোমার হাতে ডিম পরোটা খাবে, তাই ওকে নিয়ে এলাম। মানে এটা কি? আমি কখন বললাম? তুই তো। আমি তো কি, ওই বলছিল গো, খুব বায়না করছিল তোমার হাতে খাবার খাবে বলে। থাক থাক, অনেক হয়েছে, তোরা বস, আমি তোদের জন্য খাবার করে নিয়ে আসছি। আচ্ছা শোনো না, আমি তাহলে সিদ্ধার্থকে ছাত্রে ঘুরিয়ে আনি। ঠিক আছে, যা। আয়। তো রাঙা দিদার কথা তো আগে বলিসনি। ঠাম্মি আর রাঙা দিদা সেই ছোট্টবেলাকার বন্ধু। হুম। ঠাম্মি বেঁচে থাকতে মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতেন রাঙা দিদা। জানিস, আশেপাশে বাচ্চাদের নিয়ে একটা ডান্স গ্রুপও ফর্ম করেছিলেন। আমিও আসতাম ঠাম্মির সাথে। প্রত্যেক বছর আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করতাম এখানে। আমার মা তো পড়াশোনা ছাড়া কিছু বুঝতো না, কিন্তু আমার নাচ করতে খুব ভালো লাগতো। এখন খুব মিস করি সেই দিনগুলো। আবার যদি সেই ছোট হয়ে যেতে পারতাম। আওয়াজ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আরাধনদা। হ্যাঁ বাবু। ওই বেডরুমের জানলাটা খোলা আছে বোধ হয়, দেখো তো, বৃষ্টির ঝাড়টা ঢুকছে নিশ্চয়ই, বন্ধ করে দাও। আচ্ছা আচ্ছা, যাচ্ছি বাবু। ছেলেটার কথা বলছিলাম, তা ছেলেটা খুব ভালো লেখে, বুঝলেন, মানে লেখার হাতটা খুব ভালো। ওর এই ব্যাকগ্রাউন্ডটা তাহলে কি হবে? ব্যাকগ্রাউন্ডটা অলরেডি রাখা আছে, একটা সেন্সিটিভ ইস্যু ছেলেটাকে ভেতরে ভেতরে কুড়ে খাচ্ছে। ও, মৃত্যুর পর ভেবো না আমি আর থাকবো না। চোখ রেখো পূবের আকাশে, ঘাসের ওপর শিশির বিন্দুতে, যেখানে রোদ বৃষ্টিরা লুকোচুরি খেলে, যেখানে কান পাতলে রাখাল ছেলের বাঁশির সুর শোনা যায়, থাকবো আমি সেই সুরে মিশে। আমাকে খুঁজে পাবে গোধূলি কিরণে, খুঁজে পাবে নীল আকাশের নিচে। হ্যাঁ আসছি। হ্যাঁ রে, হুম। পড়তে গিয়েছিলি আজ? হ্যাঁ গেছিলাম তো। কখন ফিরলি? এই তো এক্ষুনি ফিরলাম। এই ফিরলি? তোদের পত্রিকা কেমন চলছে রে? ভালোই চলছে। ভাবছি এবারে সংখ্যার উদ্বোধনের জন্য শঙ্খ ঘোষকে ইনভিটেশন দেবো। তাই নাকি? আসবেন? দেখা যাক, হয়তো আসবেন, আবার নাও আসতে পারে। হ্যাঁ, ব্যস্ত মানুষ তো। আচ্ছা মা, এই আসানসোল থেকে চলে আসার সিদ্ধান্তটা ঠিক ছিল? হঠাৎ এই প্রশ্ন? তোমার মনে আছে আমাদের বাড়ির পাশে ওখানে একটা বড় জঙ্গল ছিল? হ্যাঁ, মনে আছে তো। তুমি রোজ রাতে আমাকে ভয় দেখাতে, ওই জঙ্গলে নাকি বাঘ আছে। আমি ঘুমিয়ে পড়তাম। বিলক্ষণ মনে আছে, তুই জাবির পুরুষ ছিলি। আর যেবার বন্যা হলো, আমাদের বাড়িতেও তো জল ঢুকে গেছিল। কত কাগজের নৌকা ভাসিয়েছি। সেই দেখে বাবা বলেছিল আমার ছেলে বড় হয়ে জাহাজের ক্যাপ্টেন হবে। তোর বাবা কোনোদিন তোকে কোনো ব্যাপারে বাধা দেননি। সব সময় বলতেন যে তুই বড় হয়ে যা হতে চাস তাই হবি। মাঝে মাঝে মনে হয় খুব তাড়াতাড়ি বড় হয়ে গেলাম মা। সেই দিনগুলো যদি একটু ফিরে পেতাম। চলে যাওয়া দিন কি আর ফিরে আসে রে? আচ্ছা মা, ধরো তুমি একটা দিন ফিরে পেতে, একটা, কোন দিনটা চাইতে?
যে কোনো মার পক্ষে তার সন্তানের মুখ দেখার প্রথম মুহূর্তটা সব থেকে বেশি দামি। তার চেয়ে দামি কি আর কিছু হয়? আমি ফিরে পেতে চাই সেই দিনটা মা, যেদিন বাবা আমাদের ছেড়ে চলে গেছিল। সবসময় মনে হয় একটু যদি তাড়াতাড়ি আসতাম, আরো কিছুক্ষণ থাকতে পারতাম বাবার সাথে। ওসব কথা আর মনে করিস না রে। যাই, আমি একটু ফ্রেশ হয়ে আসি। এসে তোর এবারে সংখ্যার লেখাটা পড়বো। ধর তো। হ্যাঁ। নিচু থেকে উঠতে বড় কষ্ট। ওঠো। এ নাও। দে। অনেক বড় হয়ে গেল গো ছেলেটা আমাদের। বড় হবে না? কতগুলো দিন মাঝে চলে গেছে বলো তো। তাও বটে, এখন তো আমরা বুড়ো বুড়ি হয়ে গেছি। আমি কিন্তু এখনো ইয়াং আছি। তুমি ঠিক যেভাবে চেয়েছিলে সেভাবেই আমি ওকে বড় করেছি। যেখানেই থাকো ওকে তুমি পথ দেখিও। গুড মর্নিং বাপি। গুড মর্নিং মামনি। তোর আজ কলেজ নেই? আছে তো। ও, তোমার কলেজ ফাইনাল তো এসে গেল। হ্যাঁ, এই তো এপ্রিলে। এপ্রিল? তার মানে তো মোটে 2 মাস। তারপর কি করবে ভেবেছো? আপাতত না, তবে এমএসসিটা করার ইচ্ছে আছে। তোমার মা তো পারলে আজকেই তোমার বিয়ে দিয়ে দেয়। বাপি, আমি কিন্তু এত তাড়াতাড়ি বিয়ে করব না। কবে করবে? না, সেটা তো ভাবিনি। তাড়াতাড়ি ভেবে ফেলো। বেশি দেরি হলে কিন্তু তোমার মাকে আটকে রাখা আমার পক্ষে সম্ভব হবে না। আচ্ছা, ফাইনালসে তো আর মাত্র 2 মাস। তারপরে কি করবি ভেবেছিস? আচ্ছা ধর, স্কুল লাইফ থেকে তুই একটা দিন ফিরে পাস, তাহলে তুই কোন দিনটা ফিরে পেতে চাস? এটা কিরকম প্রশ্ন? এমনি জিজ্ঞেস করছি, বল না। এমনি কিছু হয় না। আরে সত্যি, কোনো কারণ নেই, এমনি জিজ্ঞেস করছি, বল। 11 বছর আগে আমাদের স্কুল থেকে একটা ওভারনাইট ক্যাম্পে নিয়ে গেছিল। সেই চল না। সেই প্রথম আমার মা বাবাকে ছেড়ে বাইরে রাত্রি কাটানো। মায়ের সে কি টেনশন। স্টেশনে থেকে ট্রেন ছাড়ার পরও যতক্ষণ আমাকে দেখা যাচ্ছিল, মা প্ল্যাটফর্ম ছেড়ে যেতেই চাইছিল না। সেই ছোটবেলার থেকে মায়ের আমাকে নিয়ে চিন্তার অন্ত নেই। সেই বন ফায়ারের পাশে বন্ধুদের সঙ্গে আমি আরেকবার রাতটা কাটাতে চাই। দিতি, সংযুক্তা, রাজশ্রী, আমাদের 4 জনের গ্রুপটা দারুণ ছিল। অন্তাক্ষরী খেলতে খেলতে কখন ভোর হয়ে গেল টেরই পেলাম না। রাজশ্রী নিজে গিটারটাও এনেছিল, দারুণ বাজাতো। ছোটবেলায় বাবা আমাকে একটা ওই মাউথ অর্গান কিনে দিয়েছিল। আসানসোল থেকে চলে আসার পর খুঁজেই পাইনি। তুই এখনো আসানসোলের কথা ভাবিস? ভাবি মাঝে মধ্যে, আবার ভাবি না। আচ্ছা, এবার আমার প্রথম প্রশ্নের উত্তরটা দে। কোন প্রশ্ন?
ফাইনালসের পর কি ভেবেছিস? তেমন কিছু ভাবিনি। তুই কি আমাদের ব্যাপারটা নিয়ে একদমই সিরিয়াস না? কে বলেছে সিরিয়াস না? এইটা কি সিরিয়াস হওয়ার নমুনা? না রে, আমি সত্যি খুব সিরিয়াস। এই যে ধর, যদি আমি তোকে বিয়ে করি আর আমাদের একটা ছেলে হয়, তাহলে নাম রাখবো অর্ক, আর মেয়ে হলে নাম রাখবো তিতলি। ধর বিয়ে করলাম, হ্যাঁ মানে নাও তো করতে পারি না। তুই আমাকে বিয়ে করবি না? তুই আমাকে আরে- বিয়ে করবি না? বিয়ে করবি না না তুই? এই দাঁড়া দাঁড়া বলছি, আরে- দাঁড়া না। আরে আরে দাঁড়া। মারছিস কেন? তোকে নিয়েই তো ভেবেছি, আর অন্য কাউকে নিয়ে কি ভেবেছি? তোর দেওয়া এক রতি জলে ভেজা সাদা মতি আমায় করেছে সুখে গুম। তোর দেওয়া এক রুতি জল ভেজা সাদা মতি আমার করেছে সুখে ঘুম। তোর সাথে কথা হওয়া ঘর ভরে আবছায়া তোর দোলে চালে ওঠা ধুম আমায় বিভোর করে রেখেছে কি ঘুম করে জলে নেভে জোনাকিরা বেহুশ প্রাণে উড়ে আমায় বিভোর করে রেখেছে কি ঘুম করে জলে নেভে জোনাকিরা বেহুশ প্রাণে উড়ে। ভোরের সোনালি রেখা তোর মুখে দিয়ে ছেঁকা আমায় পুড়িয়ে করেছো। ভোরের সোনালি রেখা তোর মুখে দিয়ে ছেঁকা আমায় পুড়িয়ে করে ঝুম। তোর সেজে ওঠা দেখি কি আদরে মাখামাখি ভৈরবী অনুরাগে রং। আমার আকাশ জুড়ে সাগর উল্টো করে প্রেমে ভেজা ক্যানভাসে তোর ছবি কাছে খুঁড়ে। আমার আকাশ জুড়ে সাগর উল্টো করে প্রেমে ভেজা ক্যানভাসে তোর ছবি কাছে খুঁড়ে। আমার আকাশ জুড়ে সাগর উল্টো করে প্রেমে ভেজা ক্যানভাসে তোর ছবি কাছে খুঁড়ে। আমার আকাশ জুড়ে সাগর উল্টো করে প্রেমে ভেজা ক্যানভাসে তোর ছবি কাছে খুঁড়ে। দাদা, হুম, বলছিলাম কি গল্পে চরিত্র কি একটাই থাকবে? মানে মানে বলছি যে আমি আপনার গল্পে প্রেমের অ্যাঙ্গেলটা খুব সুন্দর আছে, কিন্তু কিছু একটা মিসিং। হ্যাঁ মানে ওই ছেলেটার বা মেয়েটার যদি কোনো বন্ধু বান্ধব যদি ঢোকানো যেত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পেয়ে গেছি পেয়ে গেছি কি বন্ধু, বান্ধবী। কার? ওই সিদ্ধার্থ কোথায় দাঁড়াবে বলেছে রে? ওই তো বললো তো ওই মোড়টাতে দাঁড়াবে। ও আচ্ছা, সিদ্ধার্থের কথা বলেছিস আঙ্কেল আন্টিকে? না রে, এখনো বলিনি, তবে ভাবছি ফাইনালসের পর বলে দেবো। কি মনে হয় মেনে নেবে বাড়ির থেকে? হ্যাঁ, বাপিকে নিয়ে আমার কোনো চিন্তা নেই। বাপি আমাকে যথেষ্ট ট্রাস্ট করে, যত চিন্তা আমার মাকে নিয়ে। চাই বল না কেন, সিদ্ধার্থের মতো ছেলে কিন্তু হয় না। কত লোকে কত কিছু করলো,
তাও গলে না। তো ম্যাডাম, আপনি পটালেন কি করে? মানে এরকম অসাধ্য সাধনটা করলেন কি করে? কেন বলবো? ডিপ সিক্রেট। মানতে হবে বস, আপনার ট্যালেন্ট আছে। সেটা তো আছে। তো সামনেই তো সিদ্ধার্থ জন্মদিন, কি দিচ্ছিস ওকে? ক্রমশ প্রকাশ্য। কে আবার বাজায় বাঁশি, এ ভাঙা কুঞ্জ বনে। চিনতে পারছো? হ্যাঁ, এ তো ওই সকালে কাগজ দিতে আসা বাবলুর মতন অনেকটা দেখতে। আমারই ভুল, বোঝা উচিত ছিল কার সাথে সংসার করছি। তুমি রাজীবকে চিনতে পারলে না? ছোটবেলায় কত আসতো আমাদের বাড়িতে। মুখের আদল সেই একই আছে। কত বড় হয়ে গেছে ছেলেটা। হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু হঠাৎ এতদিন পরে? ফেসবুকে সেদিন সার্চ করতে করতে নিবেদিতার সাথে কথা হচ্ছিল। ও বাবা, তাহলে কি ফেসবুকে আজকাল ঘটকালিও হচ্ছে? এই, ঘটকালি হতে যাবে কেন? আমি তো ঠিকই করে ফেলেছি। কি ঠিক করে ফেলেছো? বনি ফাইনালটা পাশ করলেই নিবেদিতা আর রাজীবকে একবার আমাদের বাড়িতে আসতে বলবো। সে ভালো, একদিন ওদের দৌলতে না হয় আমাদের ভালো মন্দ খাওয়া জুটবে। আমি না মাঝে মাঝে ভাবি, বাবা কেন যে তোমার সাথে বিয়েটা দিতে গেলেন। আমিও তো তাই ভাবি, কেন যে দিল। এই, কিছু বললে? হ্যাঁ, কিছু বলিনি তো। বনিকে কিন্তু দারুণ মানাবে রাজীবের সাথে। আরে বনি এখনো পড়াশোনা করছে, এরপরেও এমএসসি করতে চায়। তো করবে। হ্যাঁ, কিন্তু বনির মতামতটাও তো আমাদের নেওয়া উচিত। রাজীব খুব ভালো ছেলে, বনিকে সুখে রাখবে। সে তো বুঝলাম, কিন্তু কোনো কিন্তু নয়। তোমার এই পৈতৃক বাড়ির জন্য আমাদের আজ এখানে পড়ে থাকতে হয়েছে। আমি আমি চাই না বনিরও এই অবস্থা হোক। আর আমি যখন ঠিক করেছি রাজীবের সাথে বনিকে বিয়ে দেব, আমি দেবই। শোনো, এই, আরে দেখ না, ঝাট্টা খাবো এবার। 7টা কুকুর, 4টে বেড়াল, 113টা লোক, 99 জন মহিলা আর 21টা বাচ্চা। মানে কিছু না, ওই একা একা বসে থাকলে কিছু তো একটা করতে হবে, তাই লোক গুনছিলাম আর কি। আরে অন্তরায় খুব খিদে পেয়েছিল, তাই আমরা রেস্টুরেন্টে চলে গেছিলাম। কার খিদে পেয়েছিল সেটা সবাই জানে। এই, তোকে এত ট্রেনিং দিয়ে নিয়ে আসলাম হাসার জন্য? যাই বল না কেন, মিথ্যেটা কিন্তু তুই গুছিয়ে বলতে পারিস না। তার উপরে আবার লেকপল করছিস। আরে লেকপোল কেন করব, যেটা সত্যি সেটাই বলেছি। হ্যাঁ, হ্যাঁ, মিথ্যের সম্রাট যখন আমার সামনে দাঁড়িয়ে রয়েছে, আমি কি করে গুছিয়ে মিথ্যে কথা বলবো? ধরা পড়ে গেলে আঙুল ফল টকি লাগে। হ্যাঁ, আচ্ছা, থাম থাম থাম, আর ঝগড়া করিস না। স্যারের বাড়ি যেতে হবে, না হলে কিন্তু আবার বাইরে বসতে হবে রে। একজন তো সেটাই চায়। এই দাঁড়া, এই বাইরে বসার জন্যই আমাদের দেখা হয়েছিল, হ্যাঁ, সেটা কিন্তু ভুলিস না। তোর মতো ভুলো মন না আমার। জানিস কি হয়েছিল একবার? আমাকে ফার্স্ট শো দেখাবে বলে রেখে নিজেই ঘুমোচ্ছিল। হয় হয় হয়, এরকমটা হয়, অত কি আর মনে থাকে বল? আচ্ছা শোন না, বলছি আজকে টিউশন না গেলেই নয় না, মানে ওই তো নোটস দেবে, নিয়ে নেবো অন্য কারো কাছ থেকে। মানে আমরা স্যারের বাড়ির কাছে এসে পড়তে যাব না? আচ্ছা বাবা, একটা জায়গায় যাবো, এক্ষুনি মাথায় এলো, চল। হ্যাঁ চল চল চল, সেই নোটস আমি অন্য কারোর কাছ থেকে জোগাড় করব। হ্যাঁ। তুইও তালে তাল মেলাচ্ছিস কেন, তোকে নিয়ে যাবো না বলেছি নাকি? আচ্ছা ঠিক আছে, কোথায় যাচ্ছি আমরা? ক্রমশ প্রকাশ্য, চল। চল চল চল। কি মা, তুমি শুনতে পাচ্ছ না? তোর এক্সাম কবে শেষ হচ্ছে রে? সেটা তো অ্যাডমিট কার্ড পেলেই বুঝতে পারবো। এই ধরো নেক্সট মান্থে ফার্স্ট উইকে স্টার্ট হচ্ছে পরীক্ষা, প্রবাবলি সেকেন্ড উইকের মধ্যে শেষ হয়ে যাবে। কেন? কিছু না, এমনি। তুই যা, আমি যাচ্ছি। হ্যাঁ,
আচ্ছা মা, তোমার ওই চঞ্চলকে মনে আছে? কি চঞ্চল? আরে চঞ্চল, আমাদের আসানসোলের দুটো বাড়ি পরে থাকতো। তুমি বলতে না, একদম স্বভাব অনুযায়ী নাম হয়েছে। ও হ্যাঁ, মনে আছে তো, মনে আছে। কি হয়েছে তার? অনেক বড় হয়ে গেছে এখন, আর ওখানকার ছেলেদেরকে নিয়ে একটাবার স্কুলও খুলেছে। তাই নাকি? এই দেখো দেখো, বাহ, এই দেখো দেখি। দেখো। বাহ, আমাকে বলছিল যে একবার স্কুলটা ঘুরে যেতে, আর আমিও বললাম যে এবার পরীক্ষার পর একবার স্কুলটা ঘুরে আসবো। এই না না, তুই কোথাও যাবি না, তুই ওখানে যাবার কথা মুখেও আনবি না। আচ্ছা মা, তোমার আসানসোলের নাম শুনলে এরকম হয়ে যায় কেন? তুই আমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা কর তো, তুই আসানসোল যাবার নাম করবি না আমার কাছে। আচ্ছা মা, অনেক বছর হয়ে আমি গেছে। কিচ্ছু শুনতে চাই না, তুমি ওখানে যাবে না, বাস। আচ্ছা ঠিক আছে, আমি যাবো না, ছাড়ো। সত্যি যাবি না? আমি তোমাকে যা বললাম তাই হবে, তুমি একদম চিন্তা করো না, আমি কোথাও যাব না, কথা দিলাম। আস্তে আস্তে গল্পের ক্রাইসিসগুলোকে ওঠাতে হবে, আর ধরুন কিছু নতুন চরিত্র ঢোকাতে। খেয়ে নে এটা। মা, আমি এখন বড় হয়ে গেছি, তাও তুমি আমাকে এইসব কেন দাও? সামনে পরীক্ষা আছে, খেয়ে নে গরম গরম দুধটা। তোমায় কতবার বলেছি আমি, আমার দুধ খেতে ভালো লাগে না। আজকে গরম করে ফেলেছি, খেয়ে নি। আচ্ছা, তোর রাজীবকে মনে আছে? কে রাজীব? তোর রাজীবকে মনে নেই? নিবু মাসির ছেলে। ও, যারা ছোটবেলা আমাদের বাড়িতে আসতো। এতদিন হয়ে গেছে, কি করে মনে থাকবে? সেই রাজীব এখন কত বড় হয়ে গেছে, দিল্লিতে চাকরি করে। তো তুমি কি করে জানলে? ফেসবুকে তো কথা হয় নিবুর সাথে। এই তো কদিন আগে ওরা প্যারিসে গিয়েছিল, ছবি দিয়েছে। রাজীবদা কি নিবু মাসিকে নিয়ে দিল্লিতেই থাকে? হ্যাঁ, তোর পরীক্ষা হয়ে গেলে ভাবছি ওদের একবার আসতে বলবো এখানে। হ্যাঁ, সেটা বলতেই পারো, আফটার অল তোমার ছোটবেলাকার বন্ধু। আচ্ছা শোন, আমি আসছি, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ বল, কি হয়েছে রে? এরকম হাঁপাচ্ছিস কেন? শোন না, মা সকাল থেকে কেমন একটা করছে, এখন প্রায় ঝিমিয়ে গেছে রে। কি হয়েছে আন্টির? আমি কিছু বুঝতে পারছি না। ডক্টর কি ফোন করেছিস? হ্যাঁ, উনি এই এলেন, তুই একবার প্লিজ আয় না। আচ্ছা তুই দাঁড়া, আমি এক্ষুনি আসছি। দাঁড়া, চিন্তা করিস না। কি রে, কি হয়েছে? জানি না, কিছু বুঝতে পারলাম না। ওদের বাড়ি আমি যাচ্ছি, এই দরকার হলে খবর দিস। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওনার কি এর আগে কোনো মাইল্ড অ্যাটাক হয়েছিল? না, সেরকম তো কিছু হয়নি, তবে কাশলে মাঝে মাঝে বুকে ব্যথা হতো। আর কোনো প্রবলেম? না। আচ্ছা, ওনাকে ইমিডিয়েট কোথাও ভর্তি করতে হবে, প্রেশারটা হাই আছে। কি হয়েছে মায়ের? না না, খুব একটা ভয় পেও না, ওনার একটা মাইল্ড অ্যাটাক হয়েছে, বেশি দেরি করা উচিত হবে না। সুজাতা দি, একটা ট্যাক্সি ডেকে এনে দেবে গো? হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। মায়ের কিছু হবে না তো ডাক্তারবাবু? সেরকম ভয়ের কিছু নেই, ওখানে আমার এক বন্ধু আছেন কার্ডিওলজিস্ট, তাকে আমি ফোন করে দেবো। ওকে? হেই, আন্টির কি হয়েছে? দেখ না, মাকে অ্যাডমিট করতে হবে। দেখ, চিন্তা করিস না। ভুলটা আমারই, জানিস তো। মা যখন বুকে ব্যথা ব্যথা বলতো, তখন যদি একবার ডাক্তারের কাছে নিয়ে যেতাম, আজকে এই দিনটা দেখতে হতো না রে। অন্তরা, শক্ত হ। আচ্ছা তুই বল, এইভাবে ভেঙে পড়লে চলবে কি? আমি সিদ্ধার্থকে ফোন করেছি, ও কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। চলো চলো, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে। হ্যাঁ, চো চো চো। আয়। মা ওঠো। বলছি, তুই এখন যাস না, আজকে তো কলেজের ফর্ম জমা দেওয়ার লাস্ট ডে। এই তোর ফর্মটা আমি ফিল আপ করে দিয়েছি, তুই গিয়ে এই দুটো জমা দে, আমি যাই। আচ্ছা, সাবধানে যাস।
আচ্ছা সুজাতা দি, আমি না এই ফর্মগুলো সাবমিট করে আসছি। হ্যাঁ, তুমি যাও। মা, ও মা, খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। কি হলো ওখানে? অন্তরার মা কেমন আছেন? উনি একই রকম আছেন। সিদ্ধার্থ অন্তরা নিয়ে গেল হসপিটালে। সিদ্ধার্থ? সিদ্ধার্থকে? হ্যাঁ, আমাদের কলেজ ফ্রেন্ড, মিউচুয়াল ফ্রেন্ড। আচ্ছা এসব ছাড়ো না, তুমি আমার খিদে পেয়েছে, খেতে দাও তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই এখন হাত মুখ ধুয়ে নে, যা আমি খেতে দিচ্ছি। যা যা যা। আর শোন, অন্তরার নাম্বারটা আমার ফোনে একটু সেভ করে দিস। এখন কি করবো আমি? এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করবো? হ্যালো, আমি লাবণীর মা বলছি। এখন কেমন আছেন মা? কার্ডিয়াক অ্যারেস্ট, ইমিডিয়েট অপারেশন করাতে হবে। 5 লাখ টাকা লাগবে। চিন্তা করো না, মা ঠিক হয়ে যাবেন। কি করে হবে? এতগুলো টাকা জোগাড় করা আমার পক্ষে সম্ভব। এই দুনিয়ায় কোনো কিছুই অসম্ভব নয় অন্তরা। কি বলছেন আপনি? আমি কিছু বুঝতে পারছি না। ঠিক সময় পৌঁছে যাবে, চিন্তা করো না। থ্যাংক গড আমি তোকে ঠিক টাইমে কলটা করেছিলাম। আরে আমি আর কি করলাম? ও তো প্রথমে বলল যে ওর কাছে টাকা নেই, তারপর যে এতগুলো টাকা কি করে চলে আসলো অন্তরার কাছে। অ্যাকচুয়ালি যখন আঙ্কেল মারা যান ওদের অবস্থাটা খুব পড়ে গিয়েছিল। তাছাড়াও বললো তো কোন একটা মাস্তুতো দাদা ওকে নাকি ধার দিয়েছে, আর বাকিটা ব্যাংকেই ছিল। আচ্ছা, সে যেখান থেকেই টাকা আসুক, আন্টি সুস্থ হয়ে গেছে সেটাই বড় কথা। বল। আমি না আজকে বাই চান্স আমি মাকে তাড়াহুড়োতে তোর নামটা বলে ফেলেছি। তারপর কিছু একটা বলে কাটিয়ে দিয়েছিলাম, কিন্তু আফটার অল মা তো সব বোঝে। এবার আমাদের ব্যাপারটা বলতে হবে। কি বলবি? ভাবিনি, দেখি আজই বাড়িতে গিয়ে আমাদের ব্যাপারটা বলি। আজকে? কে কে আছেন তোমার বাড়িতে? মা আমি তো তোমার সব বললাম। প্রশ্নটা আমি ওকে করেছি। বাড়িতে আমি আর মা। বাবা ছোটবেলায়। কতদিন আছো এখানে? প্রায় 15 বছর হয়ে গেল। তা আসানসোল থেকে চলে এলে কেন? বাবা মারা যাওয়ার পর সংসার চালানোর জন্য মার একটা চাকরি দরকার ছিল, আর আসানসোলের বাড়িতে বাবার স্মৃতিগুলো মাকে হাতছানি দিত, তাই মা আমাকে এখানে নিয়ে চলে এলো। তা বিএসসি শেষ করার পরে কি করবে ঠিক করেছো? তেমন কিছু ঠিক করিনি, তবে লেখালেখির শখ আছে একটু আধটু। শখ? আচ্ছা, তা কি লেখো তুমি? গান, কবিতা, গল্প, যখন যেটা মনে আসে। বেশ, কিন্তু তোমরা দুজনেই তো সমবয়সী, যখন যা ইচ্ছে মাথায় এলে তো হবে না। আমার মেয়েকে নিয়েও তো আমার কিছু চিন্তা আছে। মা তুমি একবার ওর লেখাগুলো পড়ে দেখো, একটা না একটা জবাব পেয়েই যাবে। তুমি চুপ করো, বাস্তব নিয়ে তোমাদের কোনো ধারণাই নেই।
আন্টি আন্টি আমাকে কিছুটা সময় দিন নিজেকে প্রুভ করার। সময়? কত সময় চাও বলো? 2 বছর, 5 বছর, 10 বছর, কত? আর ততদিনে আমার মেয়ের বিয়ের বয়স পেরিয়ে যাক। আমার মেয়েকে নিয়েও আমার কিছু ভাবনা আছে, সেটা বোঝো। এখন তোমাদের অল্প বয়স, ভুল হতেই পারে, কিন্তু এবার সেটা শুধরে নাও। মা, এখানে কিছু শোধরানোর নেই, আর আমরা কোনো অন্যায় করিনি। বাস্তবে এসো বনি। আর তাছাড়া একটা ছেলের স্ট্যাবলিশ হতে এখনো মিনিমাম 5 বছর বাকি। আর আমি তোমার মা, আমার নিশ্চয়ই তোমার প্রতি কিছু ভাবনা আছে। তাই বলে তুমি এইভাবে বাড়ি ডেকে এনে ওকে অপমান করতে পারো না। অপমান? আমি ওকে বোঝাচ্ছি। বোঝানোর নামে তুমি যেটা করছো সেটাকে অপমানই বলে। আমি এইভাবে ওকে অপমানিত হতে দিতে পারি না। আর এতে বোঝানোর কি আছে মা? আমি ওকে ভালোবাসি, আর আমি ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না, এটা তুমি জেনে রাখো। বাহ, একটা বাইরের ছেলের সামনে তুমি আমার মুখের ওপর তর্ক করছো। মা, এখানে কেউ বাইরের নেই। তুমি আমার যতটা আপন, সিদ্ধার্থও তাই। তুই এবার যা, আমার তোকে বাড়িতে ডাকাই ভুল হয়েছে। দৈনন্দিন জীবনের এই ক্রাইসিসগুলোকে কিন্তু একটা কমার্শিয়াল টাচ দিতে হবে। মানে দর্শক যেন গেলে, মানে সিনেমাটিক টাচ তো থাকবেই, কিন্তু দর্শককে বুঝতে হবে তো। কি বুঝলেন? এখান থেকে গল্প কিন্তু একটা ইন্টারেস্টিং টার্ন নেবে। হ্যাঁ লাবণী, বলছি শোন না, আমি সিদ্ধার্থকে ফোন করেছিলাম, তো আমি ওর বাড়িতে যাচ্ছি, তুইও চলে আয়। আড্ডাও মারা যাবে, আর আন্টির ব্যাপারটা নিয়ে কিছু আলোচনাও করতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বাই। তুই এখন? হ্যাঁ, কেন, ভেতরে আসতে বলবি না? আয়। বস। হ্যাঁ। কিছু হয়েছে? না, কিচ্ছু হয়নি, ঠিক আছে। তোর মা কেমন আছে? ভালোই আছে, তুই না থাকলে। তাই বাড়ি পেয়ে ধন্যবাদ জানতে চলে এলাম। আচ্ছা, আমি এমনও কিছু করি, আমার জায়গায় অন্য কেউ থাকলেও একই কাজ করতো। তবু তোদের ওপর অনেকটা প্রেশার দিলাম। আসলে আমার তো কেউ নেই। কে বলেছে তোর কেউ নেই? এই তো আমি আছি, তারপর লাবণী আছে, আমরা সবাই তো আছি। তুই একদম চিন্তা করবি না। কাকিমা কোথায় রে? মা তো এখন অফিসে যায়। ও হ্যাঁ, তো ভুলে গেছিলাম। তুই কে ব্ল্যাকে জানিস তো? লাবণীকে পেয়ে ওর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। এই সিদ্ধার্থ, দেখ তোমার চোখে কি পড়লো? কই দেখি, কোন চোখ? দেখি দেখি, ঘর। বাহ বাহ। লাবণী, 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 তুই একবার কথাটা শোন। তুই আমার সাথে কথা বলবি না। আমি নিজের চোখে দেখেছি, আমি কি শুনবো? লাবণী, তুই যেটা বুঝছিস, তুই যেটা দেখেছিস সেটা ভুল। আমি তোর সাথে কোনো কথা বলছি না, তুই আমার সাথে কথা বলবি না। আমি তোর জন্য আমার মাকে ঠিক কি কি বলেছিলাম তুই তো শুনেছিস। তুই আমার উপর ভরসা রাখতে পারলি না, আমি তোর জন্য আমার বাড়ি ছেড়ে দিতাম। লাবণী, এরকম কিচ্ছু হয়নি, তোর বিশ্বাস কোনো কর। কথা, তোর কোনো কথা শুনবো না আমি। তুই যখন বুঝলি আমাকে পেতে পারবি না, এখানে এসে ইউ
ইউ ব্লাডি ক্যারেক্টারলেস ফরওয়ার্ড। লাবণী, লাবণী, যখনই তোর কথা বলে যায় সুখ পাখি, বেজে ওঠে হাওয়ায় বাদল, মনের গোপন ব্যথা চোখ বুঝে ভাসে দেখি, চেনা মুখের আদল, সুখের পায়রা তবু উড়ে যায় রোদ মেখে, আগামী পৃথিবী ঘোরে তোর নাম ধরে ডেকে, এমন কেন যে হয় বলো, এমন কেন যে হয়, এমন কেন যে হয় বলো, এমন কেন যে হয়। কিরে, কি হয়েছে? ডাকছিলি কেন? তুমি যার সঙ্গে আমার বিয়ের কথা ভেবেছ, আমি তাকেই বিয়ে করব। যখন আমার ছবি লুকিয়েছে মুখ ঢেকে, তোর কথা শুনতে পাগল, হারিয়েছি যদি সবই ওইটুকু চাক থেকে, বলতে যাব কে লাগে দোল, সন্ধ্যাবাতির আলো বেঁধে রেখে লাল খামে, বর্ষা আমায় আজ ভিজিয়েছে তোর নামে, কেন ভেজা
কি হলো এরকম ঘুম মেরে গেলেন যে? না মানে এরা বন্ধু যার সঙ্গে এত ভালো রিলেশন ছিল সে হঠাৎ করে এরম মানে বিশ্বাসঘাতকতা করবে টাকা টাকা টাকার জন্য মানুষ সব কিছু করতে পারে, বুঝলেন? তাছাড়া আমার গল্পে তো একটা স্ট্রং রিজন আছে। সেটা ঠিক। আপনি মেগা সিরিয়ালগুলো দেখেন তো? ওই আর কি, বাড়িতে বউ দেখে, মাঝে মাঝে চোখ চলে যায়। মানুষ যদি ওই গল্পে বিশ্বাস করতে পারে তাহলে আমাদের প্রবলেম কি? এরপর কি? এরপর কটা বাজে? 11:25। অনেক দেরি হয়ে গেছে, আপনি আবার উঠুন। আপনার বউ নিশ্চয়ই অপেক্ষা করছে ভালো রান্না বান্না করে। তাছাড়া বৃষ্টি বাদলের সময় আপনি ছাদা এনেছেন তো? হ্যাঁ, ভাগ্যিস নিয়ে বেরিয়েছি, মানে কখন বৃষ্টি হয়তো বলা যায় না। বেড়ে যান বেড়ে যান। বলছিলাম কি, পৌঁছে দিয়ে আসবো? আমি নিজে দুবাই দাঁড়িয়েছি তো, দুবাই হেঁটেও যেতে পারবো। শেষটা নেই নেই, বুঝলেন? আমার গল্পটা ইন্সপায়ার্ড একটি ধারাবাহিক উপন্যাস থেকে, বুঝলেন? সেই উপন্যাসটি অসমাপ্ত, কাজেই আমার গল্পের শেষ জানা নেই। অপেক্ষায় আছি কবে রাইটার গল্পটাকে শেষ করবে, আমি ছবি বানাবো। আমি ঘরে গেলুম, আপনি ওই বেরোবার সময় দরজাটা টেনে দেবেন, ঠিক আছে? সাবধানে যাবেন। এ তো মহা খেলো, গল্পের এন্ডিংই নেই। যা সালা। আরে কোথায় মশাই আপনি? আরে তো সিদ্ধার্থ ব্যানার্জির নাম্বারটা জোগাড় করতে পারলেন? ওই রাইটারের নাম্বারটা বললাম না আপনাকে, গল্পটা নেবো কি করে? না আপনি বেশ জোগাড় করুন ওর নাম্বারটা, এমার্জেন্সি। হ্যাঁ, আমি ওয়েট করছি কিন্তু। আচ্ছা। দশ বছর পর আসানসোল থেকে আবার কলকাতা। এবার উপলক্ষ মায়ের ফেয়ারওয়েল। এই 10 বছরে লেখক হিসেবে মোটামুটি একটা নাম হলেও আবার ফেলে এলাম গ্রামের আলপথ, তাল সুপারির শাড়ি আর নিপবিতি স্কুলকে, যেখানে পড়াতে পড়াতে লেখক হিসেবে আমার আত্মপ্রকাশ। প্রতিদিন কত স্বপ্ন পূরণ আর স্বপ্ন ভাঙার সাক্ষী থাকে কলকাতা, ছুটে চলে নিরন্তর। তবু হাসি মুখে প্রতিদিন সকাল হয় কলকাতায়, নতুন কোনো গল্পেরা জন্ম নেয়। এ কলকাতা স্বপ্নের কলকাতা। প্রায় 10 বছর পরে ফিরছে জয়। এর মাঝে একটা দিনও আমি ওকে কোনো পিছু টানে আটকে রাখিনি। ও ঠিক যেমন ভাবে চেয়েছে তেমন ভাবে বড় হয়েছে। তবু আজ স্বার্থপরের মতো আমি ওকে ফিরতে বাধ্য করলাম। তুমি ক্ষমা করো আমায়। জয়, তুমি কৃষ্ণা? হ্যাঁ, মা কোথায়? বেরিয়েছে কোথাও?
না না, বেরায়নি কোথাও, ঘরেই আছে। মা, 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 এসেছিস? আয় হায়, বস। তুই ঘরে যা, তুই ঘরে যা, আমি আসছি। চল চল। দেখেছিস তো, তুই সব ঠিক যেমন ভাবে রেখে গেছিলি তেমনি ভাবে রয়েছে। না তেমন ভাবে তো নেই। তুমি প্রত্যেক দিন ঘরে ঢুকে ধুলো জেরেছো দেখতে পাচ্ছি। আচ্ছা মা, মা চলো না এবার আসানসোলে ফিরে যাই। না রে, সেটা আমার পক্ষে আর সম্ভব নয়। মা, ওখানকার লোকজন খুব ভালো, আর তাছাড়া স্কুলের প্রতিও তো একটা দায়িত্ব আছে আমার। এই নিয়ে তো তোর সাথে আমার আগে অনেকবার কথা হয়েছে। আসানসোলে ফিরে যাওয়া আমার পক্ষে আর সম্ভব নয়। তোর বাবার স্মৃতি ওখানে আমাকে তাড়া করে বেড়াতো। আমি তো তোকে কোনোদিন আটকাইনি। তোর ইচ্ছে হলে তুই যা না। আচ্ছা মা, তুমি বসো, বসো এখানে। মা, আমি তোমাকে একা রেখে কোথাও যাব না। আমরা এবার থেকে যেখানেই থাকবো একসাথে থাকবো, বুঝেছো? কত দূর থেকে জার্নি করে আসছিস বলতো? মুখটা একদম শুকিয়ে গেছে। যা একটু মুখে চোখে জল দে, ফ্রেশ হয়ে নে। ঠিক আমি আছে। তোর খাবারটা বাড়ি। যা। কৃষ্ণা, কৃষ্ণা, খাবারগুলো রেডি কর। মা দিও না, আমি পারবো না। তুই খা তো। পারবো না কি? এই তো সবে খেতে শুরু করলি, এখনই পারবো না বললে হবে? এই কৃষ্ণা, তুই খাবি বলে কখন থেকে সেই রান্না করছি, এত কিছু রান্না করলো। আমি কিছু করিনি, শুধু মাছটা আমি করেছি। সব তোমার মাই রেঁধেছেন। সেই সকাল থেকে উঠে তুমি যা যা খেতে ভালোবাসো সব নিজে হাতে বানিয়েছেন। এই তোকে এত কথা বলতে কে বলেছে রে? বারে, আমি তো ঠিক কথাই বললুম। আচ্ছা ঠিক আছে, তুমি এখন নিজের কাজ করো, গে যাও। ছাতে কাপড় আছে, বৃষ্টি এলো বলে। যা যা যা, তুলে আন, যা। আচ্ছা বাবা, যাচ্ছি যাচ্ছি। এদিন বাদে এলে মা ছেলেতে দুটো গল্প করো দেখি। ও থাকে কোথায়? এই তো কাছেই থাকে, ওই রেখা মাসি। হ্যাঁ, রেখা মাসি ওকে পাঠিয়েছে। বাপ মামারা মেয়ে, ছোট থেকেই মামার বাড়িতেই থাকতো। মাছের কালিয়াটা যা রাঁধে না, দারুণ। তুই আটটু নে। তুমি আমাকে খাইয়ে ছাড়বে বলো? না খেয়ে তুই তো একেবারে শুকিয়ে গেছিস, আমি দেখতে পাচ্ছি। ওখানে যে কিছুই খাও না, সেটা তোমাকে দেখে খুব ভালোই বোঝা যাচ্ছে। আমি কি আর ছোট আছি মা? তোমার মতো চুল না পাকলেও 10টা বছর বয়স বেড়েছে আমার। এটাই তো খাবার বয়স। এখন খাবি না তো কবে খাবি শুনি? আচ্ছা ঠিক আছে, আমি তো কোথাও পালাচ্ছি না। তোমার যা যা রান্না করার ইচ্ছে হবে তুমি আমাকে রান্না করে খাইও, ঠিক আছে? ঠিক আছে, কাল তোর পছন্দের ওই গন্ধরাজ চিকেন ওটা করে খাওয়াবো। আরেকজনকে আসতেও বলেছি। কে? বাড়িতে থাকিস, এলেই দেখতে পাবি। বাবা, এত রহস্য! পুরো গোয়েন্দা মনে হচ্ছে তো। হ্যালো হ্যালো, সিদ্ধার্থবাবু বলছেন? হ্যাঁ বলুন। নমস্কার, আমি অভিজিৎ মুখার্জি বলছি। আমি ওই একটু একটু সিনেমা টিনেমা বানিয়ে থাকি আর কি। তা আপনার উপন্যাসটা পড়ছিলাম, খুব ভালো লাগলো। আমি ওই আপনার উপন্যাস ভিত্তিক একটা ছবি বানাতে চাই, সেই সব বিষয়ে আপনার সঙ্গে একটু কথা বলার ছিল। পরশুদিন দেখা করা যায় আপনার সাথে? আপাতত ফ্রি আছি। আচ্ছা, আমার গল্ফ গ্রিনের একটা বাড়ি আছে, যদি 4টে নাগাদ যদি আপনি চলে আসেন তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, আমার অ্যাড্রেসটা নোট করে দিন। কলকাতায় না থাকা হলেও খোঁজ খবর রাখা হয়। ও, আপনি জানেন? বাহ, ভালো কথা। তাহলে দেখা হচ্ছে আমাদের। আচ্ছা, রাখছি।
নীলিমাদি আছেন? হ্যাঁ আছে। আমি ওনার অফিস কলিগ। আসুন ভেতরে আসুন। বসুন, এক সেকেন্ড। এই নিন, বসুন। মাস বসুন। এই তো অনিন্দিতা, বাড়ি চিনে আসতে কোনো অসুবিধা হয়নি? না না, আমি এদিকে এসে দু একবার। ও, এসেছো? আচ্ছা। আই, তুই কোথায় যাচ্ছিস? বস না, তোর সাথে আলাপ করিয়ে দি। ও অনিন্দিতা, আর ও হলো আমার আলাপ হয়েছে, আমি সিদ্ধার্থ। আপনাকে কে না চেনে? আমি তো আপনার ব্লগ উপন্যাসের নিয়মিত পাঠক। তবে আপনার মায়ের মুখে প্রায় আপনার কথা শুনি। বাবা, কলকাতায় না আসলে বুঝতেই পারতাম না আমার তো পাঠক আছে। কেন, আর কি প্রশংসা করলো? জানো তো, ওই চিত্র পরিচালক গো, ওই অভিজিৎ মুখার্জি। ও উনি তো আচ্ছা। চাইছেন ওর একটা উপন্যাস নিয়ে সিনেমা বানাতে। বাহ, এটা দারুণ খবর। আমি আপনার ওই ধ্রুবতারার খোঁজে উপন্যাসটা থেকে অনেক অজানা তথ্য পেয়েছি। ইভেন আমি তো একটা কপিও নিয়ে এসেছি। একটা অটোগ্রাফ প্লিজ। আচ্ছা, তোরা বসে গল্প কর, আমি একটু জল খাবারের ব্যবস্থা করি, আমি নিয়ে আসছি। না না, তুমি আবার কেন যাচ্ছ? একটু বসো না। সে বললে হয় নাকি? প্রথমবার আমার বাড়িতে এলে। তোমরা বসো, আমি দিয়ে আসছি। লজ্জায় ফেললেন তো, দিন। তা আপনি এখানে কোথায় থাকেন? ওই আমার স্ট্রিটে, মিত্র ইনস্টিটিউশন স্কুলের কাছে। ও, সেটা তো বেশি দূরে নয়, কাছেই তো। হ্যাঁ, ওই আর কি। আচ্ছা, আপনার কলকাতা নিয়ে লেখার বিশেষ কিছু ভাবনা নেই? হ্যাঁ আছে, কিন্তু অনেক বছর কলকাতায় নেই তো। আপনার প্রায় সব ব্লগই পড়েছি জানেন। তবে আপনার যে ছেলেবেলার ডায়েরি সিরিজটা আছে না, ওটা বেশ হাট্টাছি। থ্যাংক ইউ। এই নিন। থ্যাংক ইউ। তোমাকে একটু মাংস দি। না না, আর পারবো না নীলিমাদি, বাড়িতে কোনোদিনও এত খাই না। সে কি, তুমি আবার ডায়েট টাইট করো নাকি? না না, সেরকম কোনো ব্যাপার নেই। তোকে একটু দি। রান্না কিন্তু খুব ভালো হয়েছে। আমি কিন্তু মাঝে মাঝেই হানা দেবো তোমার কাছে। অবশ্যই, অফিসে দেখা হবে না তো কি, যখন ইচ্ছে করবে মাঝে মাঝেই চলে আসবে। বলবে কিছু? হ্যাঁ, কেমন লাগলো বললি না তো? খুব ভালো হয়েছে, এতদিন বাদে তোমার হাতের গন্ধরাজ চিকেন খেলাম। আমি রান্নার কথা বলিনি। তাহলে অনিন্দিতাকে কেমন লাগলো? ও, ওকে আবার কেমন লাগবে, বেশ ভালো মেয়েটা, আর বইয়ের ব্যাপারে ভালো জ্ঞান আছে। তাহলে আমি ওর বাড়িতে কথা বলি। কি বিষয়? তোর আর অনিন্দিতার ব্যাপারে। মা, তুমি কি বলছো এইসব? মা, তুমি ওনার সাথে আমার বিয়ে দেওয়ার জন্য ওনাকে ডেকেছিলে, তাই না? কেন, তোর অনিন্দিতাকে ভালো লাগেনি? মা প্লিজ, তুমি প্লিজ আমার বিয়ে নিয়ে ভেবো না। তুই কি এখনো সেই লাবণীকে মনে রেখে দিয়েছিস? জয়, আমি কোনোদিন তোকে কোনো কিছু নিয়ে বাধা দিইনি। তুই যেমনটা চেয়েছিস সব সময় তেমনটাই হয়েছে। এবার আমার এই কথাটা তোকে শুনতেই হবে। মা, আমি প্রস্তুত নই। ঠিক আছে, এক্ষুনি বিয়ে করতে তো বলছি না তোকে, কটা দিন পরেই করিস না, যখন তোর ইচ্ছে হবে। পাকা কথাটা হয়ে থাক না। প্রথম দিন আমাদের অফিসে যেদিন অনিন্দিতা জয়েন করেছিল, সেই দিন থেকে মেয়েটাকে আমার ভাল লেগেছে। বনেদি পরিবার, কি সুন্দর হাসি খুশি মিশুকে মেয়েটা। তোর সঙ্গে ওকে খুব ভালো বানাবে, দেখিস। মা প্লিজ, আমাকে প্লিজ একটু একা থাকতে দাও। আমি যদি বিয়ে নিয়ে কিছু ভাবি তাহলে আমি তোমাকে জানাবো, প্লিজ। যেখানেই থাকিস ভালো থাকিস।
থাকিস। আপনি? সিদ্ধার্থ ব্যানার্জি, ডিরেক্টরের সাথে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন আসুন, বসুন বসুন। আপনার জন্য একটু জল নিয়ে আসি। আচ্ছা। নমস্কার। নমস্কার। আপনি সিদ্ধার্থ বাবু তাই না? হ্যাঁ। আপনি কিন্তু মশাই কাটায় কাটায় পৌঁছে গেছেন। এত পাঞ্চুয়ালিটি কোথা থেকে শিখলেন? ছিলাম না, ইদানিং হয়ে গেছে। তাই? আচ্ছা, আপনি কি নেবেন, চা না কফি? এনিথিং। শিওর? শিওর। তাহলে চা বলি। আরাধনদা, শোনো, একটু চা নিয়ে এসো দুজনের জন্যে। চাটা খুব ভালো বানায়। তাহলে কাজে কথা বলা যাক একটু। আপনার এই ধারাবাহিক উপন্যাসটা বেশ ভালো লেগেছে, বুঝলেন? এটা নিয়ে একটা সিনেমা করবো ভাবছি, বুঝলেন? তা আমি যদি এই মানে গল্পটা অ্যাডাপ্ট করি সিনেমার জন্য, আপনার কোনো আপত্তি নেই তো? না, কোনো আপত্তি নেই। খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আমার সত্যি খুব ভালো লেগেছে যে ছোট ছোট ক্রাইসিসগুলো আপনি ধরেছেন। মানে তবে পুরোটাই কি কাল্পনিক, নাকি এর মধ্যে আপনার জীবনের কিছু এলিমেন্টস রয়েছে? মানে সেরকম কিছু না, মানে এই উপন্যাসটা পড়ার পর যে যেরকম ভাববে, পুরোটাই পাঠকের ভাবনার ওপর। আর তাছাড়া প্রত্যেকটা মানুষেরই জীবনে কিছু অপ্রিয় সত্যি থাকে, তাই না? ঠিক আছে, নিন চা নিন। আপনি নিন। হ্যাঁ, তা রাইসটা আপনি যদি একটু তাড়াতাড়ি ট্রান্সফার করে দিতেন তাহলে আমি। হ্যাঁ শিওর। পাবো তো? গল্পই তো, কোনো অসুবিধা নেই। আপনার এই ক্রাইসিসগুলোকে না আমি যদি একটু ড্রামাটাইজ করি, আপনার কোনো অসুবিধা আছে? মানে আপনি ডিরেক্টর, এইটুকু সিনেম্যাটিক লিবার্টি তো আপনাকে দিতেই হবে। ভেরি গুড। বাহ, আপনি তো সিনেমাটা বোঝেন মশাই। ভালো ভালো। গল্পের শেষটা কি ভেবেছেন আপনি? মানে গল্পটা তো শেষ হয়নি, তা মানে কিভাবে আপনি ওটাকে এন্ড করতে চান? অ্যাকচুয়ালি শেষটা ভাবিনি। সে কি, শেষ হবে তোমার চাই? হ্যাঁ, দেখা যাক কোন দিকে যায় গল্পটা।
মা, তার কথা মা, কেবল কবে রাতের জ্যোৎস্না বড় যেন এক দেশে তার কথা শুনল কেবল কবে রাতের জ্যোৎস্না বড় যেন এক দেশে তোমরা আমাকে একলা করে চলে গেলে, এরকম তো কথা ছিল না মা। বলবে অনুভবে তাকে কাছে ডাকি ভালোবেসে এভাবে গল্প আজও যে কোনো মার পক্ষে তার সন্তানের মুখ দেখার প্রথম মুহূর্তটা সব থেকে বেশি দামি। আচ্ছা মা, ধরো তুমি একটা দিন ফিরে পেলে, একটা, কোন দিনটা চাইতে? আজও এভাবে গল্প তুমি একদম চিন্তা করো না, আমি কোথাও যাবো না, কথা দিলাম। এখন যদি দিনে অবকাশে সাগর মোহনাতে নদী মিশে এখন যদি দিনে অবকাশে সাগর মোহনাতে নদী মিশে আমরা এবার থেকে যেখানেই থাকবো একসাথে থাকবো। তোর সঙ্গে ওকে খুব ভালো মানাবে দেখিস। মা প্লিজ, আমাকে প্লিজ একটু একা থাকতে দাও। আজ এভাবে গল্প এভাবে গল্প তুই আমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করতো তুই আসানসোল যাবার নাম করবি না আমার কাছে। আচ্ছা মা, অনেক বছর হয়ে গেছে। আমি কিচ্ছু শুনতে চাই না। এভাবে গল্প ভালো থাকিস। হ্যালো সিদ্ধার্থবাবু, আমি অভিজিৎ মুখার্জি বলছি। আপনি শুনতে পাচ্ছেন? কপিরাইট বিক্রি নেই। মানে মানে কি কি বলছেন আপনি? আমাদের কথা হলো যে আপনি বললেন আপনি রাইটস দেবেন আমাকে। আমাদের কোনো কথা হয়নি। আরে আমার কি মুশকিল, আমার বাড়িতে এসে আপনি বলে গেলেন যে হ্যালো হ্যালো। কিছুতেই দাঁড়াচ্ছে না সিনটা। Come on, Abhijit Mukherjee. Come on. Think. Use your imagination, damn it. Oh, you need to crack this tonight. কি লিখছো তুমি? রোজ রাত 3টে অবধি লেখো। হ্যাঁ, কি হলো? কি হয়েছে? ভোরও হয়ে যায় মাঝে মাঝে। আজ অন্তত শুয়ে পড়ো। 3:40 বেজে গেছে। আর কতক্ষণ লিখবে তুমি? ঘুমাও না তুমি, তোমাকে কি বারণ করেছি নাকি? এই ঘরে আমিও থাকি। কি হয়েছে? তুমি ওই ঘরে থাকো, আমি ওই ঘরে থাকি। তুমি ঘুমাও, আমি কাজ করছি। এমনিতেও তো সারাদিন ঘুম দাও। আর কি করো তুমি? কোনো কাজ আছে তোমার?
কি অত্যাচার শুরু করেছো তুমি? তোমার লজ্জা করে না? লজ্জা করবো কেন? আমার লজ্জা করবো কেন? তোমার লজ্জা করে না? রাতে বেরাতে ঝগড়া করছো তুমি আমার সঙ্গে? ঝগড়া করছি আমি তোমাকে একটা কথা বলতে কি এসেছি। কথা বলছো তুমি? কথা বলো তো আমি সময় কাজ নেই তোমার করছি, কাছে। কাজ। তুমি কাজ রোজ করো। হ্যাঁ করবো। রোজ ভোর 4টে-5টা অবধি কাজ করো। বাজুক 4টে-5টা, আমি সারা রাত কাজ করবো, সারা দিন কাজ করবো। কাজ আমাকে করতে হবেই। বউয়ের জন্য এক মিনিট সময় নেই তোমার কাছে। কথা বলার সময় নেই তোমার কাছে। কথা বলো না। তুমি ভালো করে জানো 4-4টে ছবি আমার মাথায়। কত প্রেসার, কতগুলো টাকা আমার মাথায় হ্যাঁ, ঢুকছে, তাই তুমি জানো? তো। 4-4টে ছবি তোমার মাথায়। ছবি ছবি আর ছবি। ছবি ছাড়া কি তোমার আর কিছু জগৎ নেই? আমি নেই সেই জগতের মধ্যে। আমাদের পার্সোনাল বলে কিছু নেই। নেই, ছবি আমার লাইফ, ছবি আমার ওয়ার্ল্ড। সো আই এম সরি, আর কিছু নেই আমার জগতে। প্লিজ তুমি আমাকে ছবি নিয়ে হ্যারাস করবে না। ডু নট ট্রাই টু আস্ক মি টু কম্প্রোমাইজ। অভিজিৎ প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করো প্লিজ। লিসেন টু মি। না, না, আমার তুমি- কথা তুমি না, ছবি নিয়ে তুমি আমার আমার কথা ছবি- শোনো। এতক্ষণ ধরে কি বললে তুমি? আমার ছবি, আমার জগৎ। ছবি ইজ মাই ওয়ার্ল্ড, মাই লাইফ, মাই মানে তোমার। মানে তুমি সারাক্ষণ শুধু আমার করছো। আমার কথাটা শোনো। Where is us? আমাদের যেটা আমাদের ছিল সেটা কোথায় এখন? Where is us? কি আসবে? Where is us? তোমার এই মেন্টালিটিটাকে আই থেকে আস করা যায় না? আই থেকে আস করা যাবে শোনা, কিন্তু তাহলে তোমার এই লাইফস্টাইলটা কে মেইনটেইন করবে শুনি? তোমার এই বাড়ি গাড়ি গ্যাজেট কে মেইনটেইন করবে? আই থেকে আস, এই বড় বড় কথা শুনিও না আমাকে, বুঝলে? আমার চাই না। কি নিয়ে তুমি এত বোস করছো? এই বাড়ি এই কামরার মধ্যে আমাকে থাকতে দিয়েছো বলে? এই বাড়িটার জন্য, এই গাড়িটার জন্য, ও তাই? এই গাড়িটার জন্য। আচ্ছা। তুমি কিসের জন্য? কিসের লাইফস্টাইল? দরকার নেই আমার এই লাইফস্টাইলের। এই হিপোক্রেসি না, আমি কোনো hypocrisy করছি না। আমার দরকার নেই তোমার লাইফস্টাইল। লিসেন টু মি। আমি শুধু তোমার সময় চেয়েছি। আর কি চেয়েছি? একটু টেনশন, একটু ভালোবাসা দাও, তুমি দিতে পারছো না। তুমি শোনো আমার কথা প্লিজ, তুমি শোনো আমার কথা। রাতে যখন তুমি বাড়িতে ফেরো না, এই অন্ধকার ঘরটা খা করে। আমার দম বন্ধ হয়ে আসে। আই ফিল ক্লস্ট্রোফোবিক, ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? আমি কি চেয়েছি তোমার কাছে? একটু সময় চেয়েছি, একটু ভালোবাসা চেয়েছি, একটু টেনশন চেয়েছি। আবার সেই এক কথা, সময়, ভালোবাসা। বলছি না বড় বড় শব্দ ইউজ করো না। আমি কে, আমি কি তুমি ভালো করে জানতে বিয়ের আগে থেকে। তুমি আমার লাইফ কেন নষ্ট করলে? কেন আমি নষ্ট তো করলে? লাইফ নষ্ট করছি। কেন নষ্ট তুমি করলে? আমার লাইফ নষ্ট করছো। এই জন্য বলে শালা আর্টিস্টকে বিয়ে করতে নেই। তোমার তো মহিলা কপাল খারাপ ছিল আমার। কি বললে তুমি? আমার ব্লাড প্রেশার বাড়ে না। না না তুমি না তুমি কি বললে? আমার জন্য তোমার লাইফটা নষ্ট হয়ে গেছে? আমাকে হ্যারাস করো না প্লিজ 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 লিসেন টু মি। কি বললে তুমি? না তুমি কি বললে? শোনো আমার কথা শোনো। কি বললে তুমি? এক্ষুনি বলো। আমার জন্য তোমার লাইফটা নষ্ট হয়ে গেছে? আমার জন্য? আমার জন্য নাকি তোমার জন্য আমার লাইফটা নষ্ট হয়ে গেছে? তুমি বলো, এক্সপ্লেইন ইট টু মি। নাও লিসেন টু মি। আমার দিকে তাকাও। কার জন্য কার লাইফ নষ্ট হয়েছে বলো এতদিন ধরে? বলো কার বল শুনছি, বলো কি? আমাদের একটা বাচ্চা হলো না। একটা বাচ্চা হলো না অভিজিৎ। বিচ I'm a bitch. Yes, I know you are not interested. আমার জন্য You are not interested. হ্যাঁ আমি আমার জন্য তোমার লজ্জা করতে হবে কথা বলতে। না লজ্জা করছি না। Listen, you are not interested. Only you are interested about what you know. তোমার ওই হিরোইন গুলো, তোমার ছবির হিরোইন বাজে গুলো, কথা বলবে না যাদের তুমি। সাথে তুমি রাত একদম বাজে কথা বলবে না। মানে কি? যখন তুমি ফালতু কথা বলবে না আমার সাথে। আমাকে ছাড়ো, আমাকে পিছনে জোর করে জীবন দিয়ে দিচ্ছি আমি। আর জীবন দিয়ে দিচ্ছি।
আমার হয়েছে যত জ্বালা, নিজের জিনিস কিচ্ছু ঠিক করে রাখবে না, আর দেখো এদিক ওদিক সেদিক সব ছড়িয়ে রেখে দিয়েছে। তোমাকে তো কতবার বলেছি এই ঘরে ঝাড় দেওয়ার কোনো দরকার নেই। এ ঘর ঝাড় দেবো না, মার ঘর ঝাড় দেবো না, তো দেবোটা কোন ঘর শুনি? তাকিয়ে দেখেছো কি অবস্থা করে রেখেছো ঘরটা? তুমি দুবেলা রান্নাটা করে দাও তাহলেই হবে, আর কিচ্ছু করতে হবে না তোমায়। নিহাত মাটা ভালো ছিল তো তাই কাজটা ছাড়তে পারিনি। কি যে ছাইপাস লেখে সারাদিন জানি না বাবা। এ তো আজব লোক, হঠাৎ করে বলছে রাইট দেবে না। বললে হলো, রাইটস আমার চাই, এই গল্পের রাইটস আমার চাই অঞ্জনদা। কেন, অভিজিৎ মুখার্জির কি গল্প কম পড়েছে নাকি, স্ক্রিপ্ট কম পড়েছে? ওটা নিয়ে তো মাতামাতি করছেন কেন? নিজেরটা নিয়ে করুন। পারবো না। আমি এই ছেলে মেয়ের গল্প বলতে চাই। এই গল্পে আমি অনেক কিছু পেয়েছি, হয়তো বা নিজেকেই। গল্পটা আমাকে বলতে হবে। আমি এটা, এই সিনেমাটা আমি কথার জন্য, প্লিজ অঞ্জনদা এই রাইটটা আমার চাই। প্লিজ আপনি কোনোভাবে এই রাইটটা আমাকে, আমার চাই। এটা আপনি বুঝতে পারছেন আমার। 25 বছর হলো তো ইন্ডাস্ট্রিতে আছি। ওটা নিয়ে কোনো সমস্যা হবে না, হয়ে যাবে। আমি আপনার ব্যবস্থা করছি, ঠিক আছে? কথা দিচ্ছেন? আমি কিন্তু ওয়েট করবো আপনার জন্য। আপনার দাদা কিছু খেতে দেবে? সকাল থেকে কিছু খাইনি। তোদের বাড়ি কোথায়? দাদা এই তো ওই দিকে। তোর বোন? হ্যাঁ। কি নাম তোদের? আমার নাম বান্টি। আমি বাবলি। আয় আয় আমার সাথে। বল কি খাবি? চা খুশি খাবো। বল কোনটা খাবি? এইটা। দাদা এই মিষ্টিটা দাও। এনে। চল তোদের পৌঁছে দিয়ে আসি। না দাদা, আমরা নিজেরাই চলে যেতে পারবো। চল দাদা। চল। সাবধানে যাস। হ্যাঁ দাদা। হ্যালো, সোনার তরী? হ্যাঁ আমি সিদ্ধার্থ ব্যানার্জি বলছি। আশ্রমটার যে কি অবস্থা হলো, মানে আর বলিস না, বলার নেই। হয় না। ছিল আর কি হয়ে গেল। ভাই হ্যাঁ? বলছি অফিসটা কোন দিকে? অফিস কি দরকার? দাদা এখানে কিন্তু বাচ্চা টাচ্চা নেওয়া হয় না। না না, আমি একদমই অন্য কাজে এসেছি। ওই দিকটায় ডান দিকে ওটা? হ্যাঁ ওটা। থ্যাংক ইউ। কি দরকার বলতো? কেউ আছেন? কেউ আছেন? কে? আমি। আরে আমিটা কে? খবরের কাগজের লোকজন নয় তো? না না, আমি একটা অন্য ব্যাপারে এসেছি। আসুন। থ্যাংক ইউ। বসুন। বলুন। আসলে আমি একটা রিকোয়েস্ট নিয়ে এসেছি। রিকোয়েস্ট? হ্যাঁ, বলছিলাম
এই আশ্রমে যত বাচ্চা আছে ওদের পছন্দ মতো ওরা যা খেতে চায়, যদি একদিনের জন্য ব্যবস্থা করা যায়, যা খরচা হবে আমি দিতে রাজি আছি। কি কি বললেন আপনি? বলছি একদিনের জন্য এই সমস্ত বাচ্চার খাবারের দায়িত্ব আমি নিতে চাইছি। জানেন, বিশ্বনাথবাবুর সময় এখানে অনেক বাচ্চা থাকতো, তখন বাইরে থেকে অনেক ডোনেশনও আসতো। বিশ্বনাথবাবুও বাচ্চাদের খুব ভালোবাসতেন। তখন তারা দুবেলা খেতে পড়তে পারত। বিশ্বনাথবাবু সেই বাচ্চাদের ভালোবাসতেন। প্রতিদিন তিনি নিয়ম করে বিকেলবেলায় এসে বাচ্চাদের সময়ও দিতেন। তারপর কোত্থেকে যে কী সব হয়ে গেল কিছুই বুঝলাম না। এখন আর আসেন না উনি? উনি আর নেই। জানেন, 2 বছর আগে হঠাৎ উনি মারা যান। তারপর ওনার ছেলে আর এখানকার কোনো দায়িত্বই নিতে চায় না। অবশ্য সেও বিদেশে থাকে, আর এখন বলে কিনা এটা তার ঝামেলা। আচ্ছা, এবার থেকে যদি আমি ওদের খাবার দায়িত্ব নিই সব দিনের জন্য, আর শুধু খাবার না, তাদের পড়াশোনার দায়িত্বও যদি নিই। কি বলছেন আপনি? আপনি যা বলছেন সব সত্যি তো? আচ্ছা ধরুন মাঝপথ থেকে আপনি সরে আসবেন না তো? না, সরে আসবো না। ভগবানের কৃপায় লেখালেখি করে মোটামুটি যা ইনকাম করি আশা করি সবার হয়ে যাবে। জানেন, এবার হয়তো বিশ্বনাথ বাবুর স্বপ্নটা পূরণ হবে। আচ্ছা, একবার বাচ্চাদের দেখতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। আসুন চলুন। আসুন। দেখুন, এই বাচ্চারা এদিকে সব চলে আয়, তাড়াতাড়ি আয়। সবাই চুপ করে দাঁড়া। শোন, আজ থেকে আর তোদের খাওয়া দাওয়া পড়াশুনো নিয়ে কোনো চিন্তা নেই। সব দায়িত্ব নিয়েছেন এই দাদা। তুমি খেলবে আমাদের সঙ্গে? খেলবো তো, আমি রোজ আসবো এখানে, আমিও তো তোমাদের মতো। গত 6 মাসে ওদের সঙ্গে যে কিভাবে মিশে গেলাম তা আমার জানা নেই। যখনই কাউকে আঁকড়ে ধরতে চেয়েছি তখনই আমাকে ফাঁকি দিয়ে সে বিদায় নিয়েছে। রাতের গোপনীয়তা আর অজস্র অশ্রু নির্বাকে পরিণত করেছিল আমাকে। বাইরে থেকে বোঝা যায় না ভিতরে যে কি ক্ষত। আমরা সবাই ভাঙা দেখতে জোড়ার মতো। একটা সময় প্রচণ্ড অন্তর্মুখী হয়ে পড়েছিলাম, কিন্তু ধীরে ধীরে ওদের সাথে কাটানো প্রতিটা বিকেল আমায় বলে দিত যে শেষ বলে কিছু নেই। হয়তো চাওয়া আর পাওয়ার মাঝে ফারাকটা বিস্তর, তবুও ওদের অমলিন হাসি আর নিষ্পাপ চাহনি আমার বিনিদ্র রাতে ঘুমের কারণে পরিণত হয়েছে। বলা হয়ে থাকে এ বিশ্বে প্রতিনিয়ত এমন কিছু ঘটনা ঘটে থাকে সব দিক থেকে বিচার করলে যা বুদ্ধির বাইরে। আবার হয়তো খেয়ালি ভগবানের সৃষ্টি, তেমনি সোনার তরীতে যাওয়াও হয়তো প্রকৃতির কোনো খেয়ালি। বয়ে চলা নদীতে যেমন গতি আছে, প্রাণ নেই, সেই প্রাণ হঠাৎ করে অবরুদ্ধ হয়ে এসেছিল মা যখন চলে গেল। আবার নিজেকে অল্প অল্প করে ফিরে পেলাম ওদের মাঝে। কিছু কিছু শূন্যস্থান হয়তো কখনোই পূরণ হওয়ার নয়, সবসময় থেকে যায় মনের অন্তরালে। তবু হারিনি, আবিষ্কার করে চলেছি নিজেকে প্রতি মুহূর্তে। কারণ এভাবেই তো জীবনের গল্প তৈরি হয়। তাই আজ এভাবেই গল্প হোক।
লাবণী, 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 আরে আপনারা দাঁড়িয়ে দেখছেন কি? একটা অ্যাম্বুলেন্স ডাকুন না। আরে যান না দাদা। লাবণী, আমার তিতলিকে মামা না লাবণীর বাড়িতে খবর দেননি? দিয়েছিলাম। তাদের কোনো দায়িত্ব নেয়নি? মানে এটা তো ওদেরই রেসপন্সিবিলিটি। দেখবেন, আসুন আসুন। কত কিছু রান্না করতে হবে। মাংস রান্না করবো আজকে। মাংস সবাই মিলে খাবো। আর মাংস রান্না করেছি রে, খাবি খাবি? লাবণীর মা, লাবণীর এইভাবে চলে যাওয়াটা মেনে নিতে পারিনি। ও বাবা, কারা কারা খাবে আজকে? একটা মেন্টাল অ্যাসাইলেমে ছিল, আমি এখানে নিয়ে আসার ব্যবস্থা করি। পড়ে গেল তো। ওই বাচ্চা মেয়েটা মানে তিতলি, ওকে দেখে যদি পুরনো স্মৃতি ফিরে পায়। আমি এটা খাবো। তিতলির বাবার বাড়ির দিক থেকে কেউ ওর কাস্টাডি দাবি করেনি? না, কেউ দায়িত্ব বাড়াতে চায়নি। এই খাবি খাবি খাবি? আমি রান্না করেছি। 2014 থেকে 17 পরপর 4 বছর আপনার বই বেস্ট সেলার হয়েছিল। তারপরেও আপনি হঠাৎ করে লেখা বন্ধ করে দিলেন। সেটা কি এই ভালোবাসার টানে না কর্তব্য পালন? অঞ্জনবাবু, এই জীবনের সার্থকতা তখনই যখন আসা যাওয়ার মাঝে বেঁচে থাকার একটা কারণ খুঁজে পাওয়া যায়। আমি মনে হয় সেই কারণটা খুঁজে পেয়েছি। চলো চলো, খেলার টাইম হয়ে গেছে। হ্যাঁ চলো, যাচ্ছি। কি নাম তোমার? তিতলি। খুব মিষ্টি নাম। থ্যাংক ইউ। আমি তাহলে আজ আসি, আরেকদিন এসে আপনার কাছ থেকে ওই কপিরাইটের চিঠিটা নিয়ে যাব। নিশ্চয়। নমস্কার। নমস্কার। I'm a failure, কথা। I'm a damn failure. আমার কাছে প্র্যাকটিক্যালি সবই আছে, বাড়ি, গাড়ি, গ্যাজেটস, আসবাবপত্র সব কিছুই আছে, কিন্তু একটা সঙ্গী নেই। কার সাথে শেয়ার করবো সুখ দুঃখ বলো?
আমি জানি তুমি আর কোনোদিন ফেরত আসবে না, কথা আমি জানি। আমি তো তোমাকে ভালোবাসতাম, কথা তোমাকে ভীষণ ভালোবাসতাম। আমার শুধু একটাই উইকনেস ছিল, আছে, সিনেমা। আমার লাইফ লং অবসেশন, সিনেমা সিনেমা সিনেমা। আমি সিনেমাই তোমাকে দূরে ঠেলে দিল, কথা। হ্যাঁ বলুন। কি হলো? আপনি কি এখনো ওখানেই? হ্যাঁ। না মানে কি বলছেন উনি, মানে ওই রাইটটা দেবেন তো? আরে মশাই, আপনাকে কি বলেছিলাম, অঞ্জন চক্রবর্তী 25 বছর হলো ইন্ডাস্ট্রিতে আছে। আপনার কপিরাইটও হয়ে গেছে আর গল্পের এন্ডটাও পেয়ে গেছি। কি বলছেন আপনি? মানে আপনি আপনি মানে আপনি বলছি আপনি আপনার ওখানে গিয়ে বলছে। একটা নদী আজও যে তোর নামে শব্দহীন বয়ে যায় তোর দেশে। একটা নদী আজও যে তোর নামে শব্দহীন বয়ে যায় তোর দেশে। তাই ধরে রেখে ভোরবেলা কার খামে সূর্যমুখী উঠবে দুলে হেসে। এভাবেই গল্প আজও এভাবেই গল্প এভাবেই গল্প আজও এভাবেই গল্প। এসেছিলাম একটা অসমাপ্ত গল্পর কপিরাইট কেসটা ম্যানেজ করতে, কিন্তু ফিরে যাচ্ছি অন্য একটা জগতের অভিজ্ঞতা নিয়ে, যেখানে হাজার যুক্তিবুদ্ধিও ফেল করে। আসলে প্রত্যেক দিনের জীবনের ভিড়েও আমাদের জীবনে হঠাৎ হঠাৎ এমন মানুষ চলে আসে যাদের অন্যদের সাথে মেলানো যায় না। হয়তো তাদের মধ্যেই একজন হয়ে থেকে যাবেন 4 বছরের বেস্ট সেলার লেখক সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায়। অর্থ, মোহ, নাম, সম্পদ, খ্যাতির বিড়ম্বনা কিছুই তাকে স্পর্শ করে না। সব গল্পের শেষ হয় না, কিছু গল্প চলতেই থাকে। এভাবেই গল্পরা এগিয়ে যাক, এভাবেই গল্প হোক। মাথা ডাকছে না, কাজের সময় মাথাটা কাজ করে না। কি পেয়েছি, ছবির নাম হবে এভাবেই গল্প হোক। এইভাবেই গল্প হোক। লাইটস, ক্যামেরা, অ্যাকশন।
এখন যদি দিনের অবকাশে সাগর মোহনাতে নদী মেশে, এখন যদি দিনের অবকাশে সাগর মোহনাতে নদী মেশে, ও নদী তুই জল কেরো আজও এভাবেই গল্প এভাবেই গল্প আজও এভাবেই গল্প এভাবেই গল্প আজও এভাবেই গল্প এভাবেই গল্প আজও এভাবেই গল্প আরাধনদা, এক কাপ গরম তুমি এখানে? কেন আসতে পারি না? নিশ্চয়ই নিশ্চয়ই আসতে পারো তুমি তো, মানে হঠাৎ করে এইখানে এই সময় একটা কথা বলার ছিল তো। বলো। সরি, সরি কথা, I'm so sorry. যে স্বামী তার স্ত্রীর জন্য গল্প বলার ধরন পাল্টে দিতে পারে, একটা খুব সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের গল্প বলে, গল্প লিখে, ছবি করে বক্স অফিস হিট করাতে পারে, তার কাছে সরিটা আমি অ্যাকসেপ্ট করলাম। স্বপ্নে দেখা পক্ষীরাজ দূর আকাশে ছুটছে আজ, জ্বলবে আলো পুড়বে ছাই, সময় তোমায় খুঁজছে তাই, সময় তোমায় খুঁজছে তাই। এমনই ভোর আসুক তবে যেদিন আকাশ তোমার হবে, তোমার খবর যাত্রাপথে আসবে উড়ে ইন্দ্ররথে। স্বপ্নে দেখা পক্ষীরাজ
দূর আকাশে ছুটছে আজ, জ্বলবে আলো পুড়বে ছাই, সময় তোমায় খুঁজছে তাই, সময় তোমায় খুঁজছে তাই। রাত্রি চাঁদের জ্যোৎস্না পারা দেখায় দিশা সুখ তারা, উষ্ণ প্রাণে দারুণ জ্বর, জাগুক দস্যু রত্নাকর। স্বপ্নে দেখা পক্ষীরাজ দূর আকাশে ছুটছে আজ, জ্বলবে আলো পুড়বে ছাই, সময় তোমায় খুঁজছে তাই, সময় তোমায় খুঁজছে তাই। নীলকণ্ঠের পেয়েছো বর, জেগেছ রাত নিশাচর, নতুন আলো ঝলমলে চোখের তারায় জাগ জ্বলে। স্বপ্নে দেখা পক্ষীরাজ দূর আকাশে ছুটছে আজ, জ্বলবে আলো পুড়বে ছাই, সময় তোমায় খুঁজছে তাই, সময় তোমায় খুঁজছে তাই। উঠুক সূর্য ঘুচুক কালো, এবার মশাল তুমি জ্বালো, তোমার দ্বীপে নামুক দিন, উঠুক দৈত্য আলাদিন। স্বপ্নে দেখা পক্ষীরাজ দূর আকাশে ছুটছে আজ, জ্বলবে আলো পুড়বে ছাই, সময় তোমায় খুঁজছে তাই, সময় তোমায় খুঁজছে তাই। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।